আসসালামু আলাইকুম। আমৃত্যু ভালোবাসি তোকে লিখেছেন সালমা চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হতে বেশ কিছুদিন সময় লাগবে। মেঘ এখন মুক্ত, পড়াশোনার চাপ নেই, ক্লাসে যাওয়ার তাড়া নেই। ভোরবেলা ঘুম থেকে উঠে ছাদে যায়, অবহেলিত ফুলের গাছগুলোর যত্ন নেয় কিছুক্ষণ, তারপর নাস্তা করে বই নিয়ে বসে। আজও ব্যতিক্রম কিছু হয়নি। সকালের নাস্তা শেষ করে উপন্যাস পড়তে বসেছিল। পড়তে পড়তে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। বাহারি রকমের খাবারের ঝাঁজ নাসারন্ধ্র পর্যন্ত পৌঁছাতে মেঘের ঘুম ভেঙেছে। আবির এসেছে শুনে আবিরের মামা খালারা সহ সব কাজিনরা বাসায় আসতেছে। কাজিনরা কিছুদিন থাকার পরিকল্পনা নিয়ে আসতেছে। মিম মেঘ দুজনেই দ্রুত রেডি হয়ে গিয়েছে। মেঘের লম্বা চুল সামলাতে কষ্ট হবে বলে আগেভাগেই খোপা করে নিয়েছে। দুপুরের বেশ কিছুক্ষণ পর তারা বাসায় এসেছেন। আবির আর তানবীর সবাইকে এগিয়ে নিয়ে এসেছে। মিমরা বড়দের সালাম দিয়ে চুপচাপ সিঁড়ির পাশে গিয়ে দাঁড়ালো। তারা আবির, মালিহা, হালিমার সাথে কথা বলছেন। মেঘ মিম দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে পর্যবেক্ষণ করছে। বড় মামার 3 মেয়ে 3 জনই এসেছে। বড় মেয়ে মাইশা, মেজো মেয়ে মালা এবং ছোট মেয়ে দিশা। তানবীরের সমবয়সী একটা ছেলে এসেছে, নাম সাকিব। স্মৃতি, সাথী, লাবিব সহ আর কয়েকজন এসেছে, তবে তারা বয়সে অনেকটা ছোট। সবার আলাপচারিতার মাঝে সাকিব মেঘকে দেখে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কেমন আছো মেঘ আপু? আলহামদুলিল্লাহ ভালো। আপনি আমাকে চেনেন? সাকিব হেসে বলল, তোমার কথা এত শুনেছি যে আমার কল্পনায় তোমাকে ভেবে একটা নামও ঠিক করে ফেলেছি। শুনবে? বলুন। মেঘবতী। সুন্দর না নামটা? হ্যাঁ সুন্দর। আপনারা তো তেমনভাবে আমাদের বাসায় আসেন না। মামারা হঠাৎ আসলেও আমার সাথে তেমন দেখাও হয় না। তাহলে আমার সম্পর্কে এত কথা আপনি কোথায় শুনেছেন? আবির তৎক্ষণাৎ উঁচু গলায় ডাকলো, সাকিব ওখানে কি করছিস? এদিকে আয়। সাকিব বলে উঠল, হ্যাঁ ভাইয়া আসছি। ম্যাক কপাল কুঁচকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। সাকিব যেতেই আবির 1 গ্লাস শরবত দিতে দিতে বিড়বিড় করে কিছু বলল। মেঘ সিঁড়িতে পা রাখতে গিয়ে আবারও সেদিকে তাকালো। এবার সাকিব নয়, দৃষ্টি পড়ল মালার দিকে। আবিরের পরনে পাঞ্জাবি, সবাইকে ব্যস্ত হাতে নাস্তা দিচ্ছে, অথচ মালা নিষ্পলক চোখে আবিরের দিকে তাকিয়ে আছে। মালার চোখে মুখে ব্যাকুলতা স্পষ্ট দেখা যাচ্ছে। ক্লান্তিহীন দু চোখে অদ্ভুত এক ঘোর। মেঘ তির্যক দৃষ্টিতে কয়েক মুহূর্তে তাকিয়ে রইল। মালার এভাবে তাকিয়ে থাকাটা মেঘের কেন যেন সহ্য হলো না। কপাল কুঁচকে নিজের রুমে চলে গেল। বিকেলের দিকে আবিরের কাজিনরা কয়েকজন ঘুরতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। মেঘের ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে, কিন্তু আজ কেন যেন যেতে ইচ্ছে করছে না। মিম আদি অনেক চেষ্টা করেও মেঘকে রাজি করাতে পারল না। মেঘ নিজের সিদ্ধান্তে অনড়। আবির বলেছে মেঘ না গেলে সেও যাবে না। মেঘ আর আবিরের কর্মকাণ্ড দেখে তানবীর মনে মনে বিড়বিড় করছে, দুই দিকে আগ্নেয়গিরি, মাঝখানে আমি অসহায় এক বালতি পানি। আগুন নেভানোর সামর্থ্য নেই, আবার চুপ করে থাকার সামর্থ্য নেই। কি করব আমি? মেঘকে বুঝিয়ে শুনিয়ে বহু চেষ্টার পর রাজি করাতে পেরেছে। মেঘ, মিম, দিশারা কয়েকজন বাসার সামনে দাঁড়িয়ে গল্প করছে। দিশা, স্মৃতি, মিম কাছাকাছি বয়সের, তাই তাদের মধ্যে বন্ধুত্ব হতেও বেশি সময় লাগেনি। কিছু সময় পর আবির বেরিয়ে এসেছে। তার পেছন পেছন মালাও এসেছে। মালা আবিরকে কিছু বলছে, তবে আবিরের মুখ দেখে মনে হচ্ছে সে মালার কথা শোনার বিষয়ে তেমন আগ্রহী না। আবির মেঘদের সামনে এসে থামলো। মেঘের দিকে এক পলক তাকিয়ে কিছু না বলেই বেরিয়ে গেল। মেঘ সেদিকে মনোযোগ দিল না। মেঘের পূর্ণ মনোযোগ মালার দিকে। মালা মৃদু স্বরে বলল, কি হলো মেঘ, কি দেখছো? আবির ভাইয়ের সাথে আপনার খুব ভালো সম্পর্ক, তাই না? হ্যাঁ, তবে আমার চেয়েও মাইশা আপুর সাথে বেশি মিল। ছোটবেলা ভাইয়া পুপির সাথে প্রায়ই আমাদের বাড়িতে যেত। মাইশা আপু, সাকিব ভাইয়া ওরা মোটামুটি সমবয়সী, তাই ওদের সাথে সম্পর্ক বেশি ভালো ছিল। আমি ফোন কেনার পর ফুপির থেকে নাম্বার নিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইয়ার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি। মেঘ শান্ত কণ্ঠে বলল, ও আচ্ছা। মালা প্রশ্ন করলো, একটা কথা বলবো? বলুন। জানো, আমার না আবির ভাইয়াকে ভীষণ ভালো লাগে। ছবি দেখেই ফিদা হয়ে গিয়েছিলাম। আজ বাস্তবে দেখার পর মনে হচ্ছে প্রেমেই পড়ে গিয়েছি। মেঘ মলিন হেসে বলল, ভালো। অনুভূতি বড় কঠিন জিনিস। কেউ বা তাড়াতাড়ি বুঝতে পারে, আবার কারো বুঝতে খুব বেশি দেরি হয়ে যায়।
প্রথমবার আবিরের ছবি দেখে মেঘের মনে সুপ্ত অনুভূতিরা আন্দোলনে নেমেছিল, কিন্তু নির্বোধ মেঘ বুঝতেও পারেনি। সেদিন এয়ারপোর্টে আবিরের অপলক চোখের চাউনিতে হৃদয়ে আঙিনা প্রণয়ের আভাস পেয়েছিল, কিন্তু স্টুপিড ভাবনা ভেবে মেঘ এক ঝটকায় মাথা থেকে সব ঝেড়ে ফেলেছিল। আবিরের দৃষ্টিতে অন্যরকম মোহ কাজ করে, কথায় তীব্র অভিমান আর অধিকারবোধ। মেঘ স্পষ্ট বুঝতে পারে, কিন্তু এটাকে মস্তিষ্কের ভ্রান্তি চিন্তা ভেবে তেমন গুরুত্বই দেয় না। এখন মালার মুখে আবিরের প্রতি অনুভূতির কথা শুনে মেঘের বুকের ভেতর চিনচিন ব্যথা করছে। প্রিয় কোনো জিনিস হারিয়ে ফেললে যেমন ব্যথা অনুভব হয়, ঠিক তেমনটাই হচ্ছে। কিন্তু কিছু কথা শুনতে ভালো লাগলেও কোনো এক সময় আনমনে বসে থাকলে অনাকাঙ্ক্ষিতভাবেই কথাগুলো মনে আঘাত করে। ভাবনা ভুলে সবার সঙ্গে হাসি মুখে রওনা দিল মেঘ। কাছে পিঠের সব জায়গা ঘোরা শেষে সন্ধ্যার দিকে সবাই যখন বাসায় ফিরবে, আবির হুট করেই বলল, মেঘ তুই আবার আমার সাথে যাবি? মালা তৎক্ষণাৎ প্রশ্ন করল, তোমরা আমাদের সাথে যাবে না? না, আমার কিছু কাজ আছে, তোমরা যাও। আগুনের লাবার মতো মালার অন্তর জ্বলছে। বাসা থেকে বের হওয়ার সময় আবিরকে বারবার বলেছিল যেন মালাকে নিয়ে একা কোথাও ঘুরতে যায়, অথচ আবির সে কথা বেমালুম ভুলে মেঘকে নিয়ে ঘুরতে যেতে চাইছে। অবহেলার বিষে মালার হৃদয় পুড়ছে। ভালোবাসার এক অদ্ভুত বাতিক, যার প্রধান লক্ষণ হলো হিংসা। একটু আগেই যে মেঘকে বোনের চোখে দেখেছিল, কিছু সময়ের ব্যবধানে মেঘ যেন প্রতিদ্বন্দ্বী হয়ে গিয়েছে। মালার দৃঢ় দৃষ্টিতে পরিষ্কার রুষ্টতা। দ্বিধাদ্বন্দ্বে জর্জরিত মেঘ মালার দৃষ্টি উপেক্ষা করে একবার আবিরের দিকে তাকাচ্ছে, আবার তানবীরকে দেখছে। আবির বাসায় এসেছে, এখনো বেশি দিন হয়নি। দুজনের সম্পর্ক আহামরি ভালো তাও না। আবিরের সাথে একা কোথাও যেতে অস্বস্তি বোধ করছে। তানবীরের আচার আচরণ স্বাভাবিক দেখে মেঘ অনীহা সত্ত্বেও আবিরের সাথে যেতে রাজি হয়েছে। তানবীর সাকিবরা সবাই বাড়ির দিকে চলে গেল। আবির একটা রিক্সা ডেকে নিচে উঠে সহসা হাত বাড়ালো। মেঘ কুণ্ঠায় কয়েক মুহূর্ত স্থির হয়ে রইল। আশপাশ অবেক্ষণ করে ড্রেস কিছুটা উঠিয়ে আবিরের হাতে হাত রেখে রিক্সায় উঠে বসলো। আবির মেঘের পাশে কিছুটা বুকে ওড়না টেনে মেঘের হাতের উপর রেখেছে। মেঘ ঝটপট নিজের ওড়না সামলিয়ে নিয়েছে। চলন্ত রিক্সার গতির থেকেও মেঘের হৃৎস্পন্দন বেশি তীব্র। আকাশে অনবরত বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। পিচঢালা রাস্তায় নির্বিঘ্নে রিক্সা চলছে। বাতাসে মেঘের এলোমেলো চুল ঝড়ের মতো উঠছে। মেঘের অবাধ্য চুলের ঝাপটায় আবিরের মন অশান্ত হয়ে উঠেছে। মেঘ ব্যস্ত হাতে নিজের চুল সামলাচ্ছে। চোখের কোণের লেপ্টে যাওয়া কাজল, শুষ্ক অনুজ্জ্বল অধরের ক্ষীণ কম্পন। উৎকণ্ঠায় ফুলে ফেপে ওঠা নাক, তার উপর মুক্তার ন্যায় ঝলমলে কণাগুলো একটু বেশি আকৃষ্ট করছে। আবির দুর্বুদ্ধ দৃষ্টিতে মেঘকে দেখছে। মস্তিষ্কের নিরন্তর স্নায়ুযুদ্ধ চলছে। তারা দ্বিধাশূন্য কণ্ঠে জানান দিচ্ছে, মায়াবিনীর মায়াজালে আবিরের মৃত্যু নিশ্চিত। মেঘের মনে উত্তাল স্রোত, চাউনিতে আতঙ্ক। আবিরের দৃষ্টি মেঘকে নাজেহাল করে তুলছে। তার উপর চুলের খোপা খুলে গিয়েছে। নিস্তরঙ্গ সন্ধ্যায় রাস্তার পাশে অবিচল দাঁড়িয়ে থাকা নিয়ন আলোয় প্রেম তরঙ্গ ঢেউ খেলছে। আবিরের প্রগাঢ় চাহনি থেকে মুক্তি পেতে আধারের বিলীন কোনো এক নৈসর্গে নিরুদ্দেশ হতে খুব ইচ্ছে করছে। মেঘের নিয়ন্ত্রণহীন চুল হেমন্ত বসন্ত শরৎ মানছে না। নিজেকে দাতস্থ করে মেঘ চুলে খোপা করতে নিল। আকস্মাৎ আটকে দিল আবির। অর্ধ পেঁচানো চুলগুলোকে সম্পূর্ণ মুক্ত করে দিল। মেঘের চোখে চোখ রেখে বাঁকা হেসে বলল, জোর করে আটকে রেখে শাস্তি দেওয়ার চেয়ে নির্দ্বিধায় মুক্তি দিয়ে দে। আবিরের নির্মল কণ্ঠে মেঘের দৃষ্টি নেমে আসে। ঘন কালো সুদীর্ঘ চুল স্বাচ্ছন্দ্যে উঠছে, কখনো আবিরের চোখ মুখ ঢেকে দিচ্ছে, কখনো মুক্ত বাতাসে উড়ে বেড়াচ্ছে। আবির মৃদু হেসে প্রশ্ন করল, সমস্যা হচ্ছে? মেঘ স্পষ্ট গলায় বলল, না, কিন্তু আপনার বসতে হয়তো কষ্ট হচ্ছে। কিছু কষ্ট ব্যথার ওষুধের মতো। সহসা চিন্তায় মেঘের কপাল কুঁচকে আসে। চাউনিতে রহস্যের মেলা। আবির যেন এক রহস্যময় মানব। অধীর কণ্ঠে বলা ছোট ছোট বাক্যের সুদীর্ঘ ব্যাখ্যা লুকিয়ে আছে অন্তরে। বাস্তবতার অন্তরালে চাপা ক্লেশ। অন্তরপুরা অদৃশ্য ধোঁয়া প্রতিনিয়ত গলা চেপে হত্যা করার চেষ্টা করছে, অথচ আবির নিঃশব্দে সব সহ্য করছে। আবির শপিং মলে হাঁটছে, মেঘ চুপচাপ আবিরকে অনুসরণ করে যাচ্ছে। কারো মুখে কোনো কথা নেই।
আবির এপাশ ওপাশ না তাকিয়ে একটা জুয়েলার্সের দোকানে ঢুকলো। অল্প বয়স্ক এক ছেলেকে কিছু বলা মাত্র ছেলেটা কিছু খুঁজতে লাগলো। আবির চোখের ইশারায় মেঘকে বসতে বলল। ছেলেটা 70 একটা প্যাকেট বের করে আবিরকে দিল। একজোড়া উদ্ভাসিত নূপুর হাতে আবির আকস্মাৎ মেঘের সামনে বসলো। তড়িৎ গতিতে মেঘের এক পা নিজের হাঁটুর উপর রেখে নূপুর পরাতে লাগলো। মেঘের বিমুগ্ধ আঁখি যুগল পায়ের দিকে থমকে আছে। আবিরের অনাকাঙ্ক্ষিত স্পর্শে মেঘের বলহীন শরীর থরথর করে কাঁপছে। আবিরের পায়ের উপর থেকে নিজের পা সরানোর চেষ্টা করে অচিরেই ব্যর্থ হলো। আবির যত্নের সহিত দুপায়ে নূপুর পরিয়ে মোলায়েম কণ্ঠে শুধালো, পছন্দ হয়েছে? মেঘের ঠোঁটে ঝলমলে হাসি ফুটলো। আহ্লাদি কণ্ঠে বলল, অনেক সুন্দর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এগুলো তোর প্রাপ্য ছিল। কিভাবে? তোর 1 বছর বয়সের পর আমি কোনোদিন তোর নূপুর ছাড়া পা দেখিনি। নূপুরের প্রতি তোর টান ছিল অন্যরকম, কিন্তু অপ্রতিরোধ্য এক কারণে তোর নূপুর খুলতে বলেছিলাম। আমার কথা মেনে মামনিও তোর নূপুর খুলে নিয়েছিল। পরিস্থিতির চাপে নূপুরের কথা একদমই মনে ছিল না আমার। বাসায় এসে তোর নূপুর ছাড়া পা দেখে নিজের উপর খুব রাগ হচ্ছিল। অতীতের দিনগুলো ফিরিয়ে আনা সম্ভব না, তাই বর্তমানটাকে সুন্দর করার চেষ্টা করেছি। মেঘের স্নিগ্ধ আনন্দ ঝলমলিয়ে উঠল। মন আকাশের অভিমান রূপ নিল অদেখা অনুভূতিতে। মুগ্ধ দুচক আবিরের হাসি মাখা মুখে লেপ্টে আছে। আবির ক্ষীণ হেসে আলগোছে বুড়ো নাচাতেই লজ্জায় মেঘের দৃষ্টি সরে গেল। নির্জন রাস্তায় একটা কুকুর বিড়াল পর্যন্ত নেই। দু একটা দোকানপাট খোলা, সেখানেও ছেলে আর বয়স্ক লোকেদের ভিড়। বরফ জমা পানির মতো অনাকাঙ্ক্ষিত বৃষ্টিতে বন্যা প্রায় অনেকটাই ভিজে গিয়েছে। তবুও তাড়াহুড়োর গতিতে হেঁটে যাচ্ছে। আশেপাশে তাকিয়ে রিক্সা খোঁজার চেষ্টা করছে, কিন্তু কোথাও একটা রিক্সাও নেই। দুপুরের উজ্জ্বল রোদ দেখে মনেই হয়নি বিকেল হতে না হতে এভাবে বৃষ্টি নামবে। ছাতা না এনে নিজের অজ্ঞতার প্রমাণ দিল। ঝড়ের বেগে একটা বলিষ্ঠ হাত বন্যার মাথার উপর ছাতা ধরল। বন্যার হাঁটার গতিতে গতিশীল ছাতা। বন্যা অতর্কিতে চোখ তুলে তাকালো। ছাতার বলিষ্ঠ হাত দেখে আকস্মাৎ পেছনে ঘুরল। নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে তানবীর। গুরুগম্ভীর চেহারায় হাসির ঝলক পর্যন্ত দেখা গেল না। বৃষ্টি সিক্ত বন্যা ভেজা চোখে ঘন ঘন পল্লব ঝাপটে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, আপনি এখানে? তানবীরের অনাসক্ত দৃষ্টি বন্যার চোখে নিবিষ্ট। বৃষ্টিতে ভিজলে কাউকে এতটা নেশালো লাগতে পারে এটা বোধ হয় তানবীরের জানা ছিল না। শ্রাবণের মেঘের বৃষ্টির মতো বন্যাকে দেখার পর সুন্দরের সব উপমা তানবীরের নিকট অকর্মণ্য মনে হচ্ছে। ইচ্ছে করছে ছাতা সরিয়ে বন্যাকে আবারও মুক্ত করে দিতে, যেন খোলা আকাশের প্রতিটা বৃষ্টির ফোঁটা বন্যাকে ছুঁয়ে যেতে পারে। মাত্র কয়েক মাসের ব্যবধানে তানবীর বন্যার প্রতি গুরুতরভাবে আসক্ত হয়ে পড়েছে। গুরুগম্ভীর একরোখা ছন্নছাড়া ছেলেটার মনটাকে তছনছ করে বন্যা অতি সন্তর্পণে হৃদয় আঙিনায় নিজের পাকাপোক্ত অবস্থান করে নিয়েছে। তানবীরের অবাধ্য অনুভূতিরা প্রতিনিয়ত চিত্রে কালকূটের মতো প্রেমানুভূতি জাগ্রত করছে। একদিকে অনুভূতির প্রকাশে তীব্র বিপত্তি, অন্যদিকে অনুভূতি অপ্রকাশে সীমাহীন মনস্তাপে মৃত্যু নিশ্চিত। তানবীর নীরবে পলক ফেলে গম্ভীর কণ্ঠে জানতে চাইল, এদিকে কোথায় গিয়েছিলে? বন্যা স্বাভাবিকভাবে বলল, টিউশন পড়াতে। টিউশন পড়াও তুমি? জি, 2টা পড়াই। এই তো সেদিন ভার্সিটিতে ভর্তি হলে, আবার টিউশনি কবে শুরু করলে? বন্যা মলিন হেসে বলল, এ মাসেই শুরু করেছি। আপুর চাকরি হয়েছে, তাই সেভাবে টিউশন পড়ানোর সময় পায় না। আমার এখন পড়াশোনার চাপটা কম, সেজন্য আমি শুরু করেছি। খুব ভালো। বৃষ্টিতে ভিজে যাচ্ছ যে, জ্বর হলে কি হবে ভেবেছ? বৃষ্টি আসবে বুঝতে পারিনি, কিছুক্ষণ অপেক্ষা করতে পারতে। বন্যা মৃদুস্বরে প্রশ্ন করল, আপনি এদিকে কেন এসেছিলেন? আমার বন্ধুর আম্মু অসুস্থ, তাকে দেখতে এসেছিলাম। ও আচ্ছা, ধন্যবাদ। তানবীর কপাল কুঁচকে শুধায়, ধন্যবাদ কেন? ছাতা ধরেছি তার জন্য? জি। শুধু ধন্যবাদে কাজ হবে না। আর কি করব? 1 কাপ চা খাওয়াতে হবে। এখন? তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে এখনই। ঠিক আছে, চলুন। প্রিয় মানুষের সাহচর্যে সবকিছু গোলেমেলে মনে হয়। তানবীরের ইচ্ছে তো করছে প্রেয়সীর হাতে হাত রেখে অনন্তকাল পার করে দিতে, কিন্তু সব ইচ্ছের পূর্ণতা পাওয়া কি এতই সহজ? তানবীর মনের উপর চাপ দিয়ে ইনিয়ে বিনিয়ে বন্যাকে চা খাওয়ানোর কথা বলেছে, যেন এই উসিলায় কিছুটা সময় একসাথে কাটানো যায়।
তানবীর আর চোখে বন্যার দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, শুনেছি তোমার টনসিলের সমস্যা আছে, এভাবে না ভিজলেও পারতে। বন্যা মলিন হেসে বলল, আপনি মনে হয় একটু বেশি দুশ্চিন্তা করছেন। তানবীর কিছু বলল না। রাস্তার পাশে একটা চায়ের দোকানের সামনে দাঁড়ালো। বৃষ্টি কিছুটা কমেছে, তবে গাছের পাতায় পাতায় জমে থাকা বৃষ্টির পানি অনবরত পড়ছে। তানবীর বন্যার হাতে ছাতা দিয়ে পকেট থেকে ফোন বের করে সময় দেখে নিল। ঘড়িতে 5:26 বাজে কেবল। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে একটু পর আবার বৃষ্টি নামবে। তানবীর বন্যার দিকে তাকাতেই দেখলো মেয়েটা চোখ মুখ কুঁচকে রেখেছে। তানবীর আশেপাশে নজর বুলিয়ে ধীর কণ্ঠে বলল, তুমি বরং এপাশে এসে দাঁড়াও, তাহলে ধোঁয়া আসবে না। বন্যা অতর্কিতে তানবীরের মুখের দিকে তাকালো। তানবীরের ঠোঁটের কোণে কিঞ্চিত হাসির ঝলক দেখে গোল গোল চোখে তাকিয়ে প্রশ্ন করল, আপনি কি সিগারেট খান? বন্যার মুখে অপ্রত্যাশিত প্রশ্ন শুনে তানবীর চমকালো। প্রখর নেত্রে বন্যার দিকে তাকাতেই দেখলো মেয়েটা চোখ বন্ধ করে দাঁত দিয়ে জিভ কাটছে। তানবীর সে দৃশ্য দেখে নিঃশব্দে হেসে নিল। বন্যা যে মুখ ফসকে এই প্রশ্নটা করে ফেলেছে এটা তার চেহারাতেই স্পষ্ট ভেসে উঠেছে। তানবীর স্বভাবজাত ভারী কণ্ঠে জবাব দিল, সেই সৌভাগ্য কখনো হয়নি। বন্যাকে কিঞ্চিত লজ্জা দিতে মেয়ে কিশোরে আওড়ালো, কেন, তোমার ইচ্ছে আছে নাকি? বন্যা সহসা চেঁচিয়ে উঠল, ছি। বন্যা আর কিছু বলার আগেই তানবীর বলল, সরি, তোমার সাথে মজা করেছি, কিছু মনে করো না। বন্যা চোখ তুলে তাকালো। তানবীরের ঠোঁটে হাসির ঝলক দেখে বন্যা অমলিন হাসলো। বন্যা রাস্তার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তানবীর রাস্তার পাশে বন্যার মুখোমুখি দাঁড়িয়ে আছে। এই রাস্তায় সচরাচর গাড়ি চলাচল করে না, তার উপর বৃষ্টির দিন। হঠাৎ দু একটা গাড়ি আসে। বন্যার সঙ্গে চোকাচোকি হতেই তানবীর বন্যার মায়াবী চোখের গহীনে ডুবে গিয়েছে। আশপাশ ভুলে নিমগ্ন হয়ে বন্যাকে দেখছে। আচমকা বন্যা এগিয়ে এসে তানবীরের পেট বরাবর শার্ট আঁকড়ে ধরে শক্ত করে টান দিতেই তানবীর বেসামাল হয়ে বন্যার দিকে ঝুঁকল। তানবীরের ঘোর কাটতেই খেয়াল করলো একটা পিকআপ নিয়ন্ত্রণহীন হয়ে তানবীরের পাশ ঘেঁষে স্পিডে যাচ্ছে। বন্যার দুহাত এখনও তানবীরের পেটে। নিজেকে শান্ত করতে কয়েক মুহূর্ত সময় লাগলো। বন্যার হাতের দিকে তাকিয়ে নিজেকে সামলে তানবীর বন্যার থেকে সরে দাঁড়িয়েছে। বন্যার আগে ফুঁসতে ফুঁসতে বলল, আপনাকে এতবার ডাকলাম, কথা কানে যায়নি? তানবীর বন্যার ক্রোধিত চোখ মুখ দেখে মৃদু হাসল। এই প্রথমবার মেয়েটাকে রাখতে দেখেছে সে। তানবীরের মস্তিষ্ক এখনও বন্যার করে বন্দি। কি হয়েছে বা কি হতে যাচ্ছিল এসব বিষয়ে তানবীরের বিশেষ মনোযোগ নেই। তানবীরের ঠোঁটে হাসি দেখে বন্যার মেজাজ আরও বেশি খারাপ হলো। রাগান্বিত কণ্ঠে আওড়ালো, আপনি হাসতেছেন? এখন যদি গাড়িটা আপনার উপর দিয়ে যেত তখন কি হতো? তানবীর মৃদু স্বরে জানালো, জানি না। বন্যা ফের বলে উঠল, রাস্তাঘাটে এভাবেই চলাফেরা করেন? তানবীর কপাল কুটিয়ে প্রশ্ন করল, কিভাবে চলাফেরা করি? অসাবধানতায়। ওহ। বন্যা ফুঁস করে উঠল, ওহ কি, আপনার কিছু একটা হয়ে গেলে বাসার অবস্থা কি হতো একবার ভেবেছেন? তানবীর কপাল কুঁচকে শুধালো, কি হতো? তানবীরের দুষ্টামি বুঝতে পেরে বন্যার আগে আরও বেশি ফুঁসছে। রাগের কারণে গালের সাথে সাথে বন্যার ঠোঁট দুটো স্বাভাবিকের তুলনায় বেশ ফুলে গেছে। বন্যা আকস্মাৎ বলে উঠল, আমি ম্যাককে কল দিয়ে এখনই সব বলবো। মেঘের নাম শুনে তানবীরের টনক নড়ল। তৎক্ষণাৎ বলল, প্লিজ বনুকে কিছু বলো না। বন্যা ভারী কণ্ঠে বলল, আপনি কতটা কেয়ারলেস এটা তো ওর জানা দরকার। আমি এখনই কল দিচ্ছি। আমাকে যা ইচ্ছে বলো, সমস্যা নেই, কিন্তু বনুকে আজকের ঘটনা বলো না প্লিজ। বন্যা চাপা সরে শুধালো, কেন? বনুকে বললে বাসা তোলপাড় করে ফেলবে, সবাই টেনশনে পড়ে যাবে, বনু সবচেয়ে বেশি হাইপার হয়ে যাবে। ম্যাককে খুব ভালোবাসেন তাই না? তানবীর মৃদু হেসে জবাব দিল, হ্যাঁ খুব ভালোবাসি, একমাত্র বোন বলে কথা। তানবীর মনে মনে বিড়বিড় করলো, শুধু বনুকে না, বনুর বেস্ট ফ্রেন্ডকেও খুব ভালোবাসি। বন্যা দৃঢ় কণ্ঠে বলল, ম্যাগও আপনাকে অনেক ভালোবাসে, ওর জন্য আর বাসার সবার জন্য হলেও সাবধানে চলাফেরা করবেন। আপনার একটু উদাসীনতায় পুরো পরিবারকে কাটতে হতে পারে, তাই অনুগ্রহ করে সাবধানে চলাফেরা করবেন। তানবীর বিমুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, ইনশাল্লাহ চেষ্টা করব। চায়ের দোকানদার কোথায় গিয়েছিলেন? এতক্ষণে এসেছেন? এসেই জিজ্ঞেস করলেন, মামা আপনাদের কি চা দেব? তানবীর উঁচু গলায় বলল, একটা আদা চা আর একটা লেবু চা। লেবু চাতে চিনি একটু বেশি দিবেন। বন্যা অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করল, আপনি কিভাবে জানেন আমি লেবু চা খাই আর চিনি বেশি খাই? তানবীর বক্রদৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আকস্মাৎ বলে উঠল, ঠিকই তো, আমি কিভাবে জানলাম? বন্যা গম্ভীর কণ্ঠে বলল, প্রশ্নটা আমি আপনাকে করেছি। তানবীর মেকিশোরে বলল, উত্তর ভাবতে সময় দিবে তো নাকি?
বন্যা তানবীরের হাবভাব দেখে প্রখর তপ্ত স্বরে বলল, থাক, উত্তর দিতে হবে না। বাঁচা গেল। বন্যা শুকনো বন্যা শুকনো নেত্রে তানবীরের দিকে চেয়ে আছে। ততক্ষণে তানবীর চায়ের কাপ নিতে চলে গিয়েছে। চা খেতে খেতে বন্যা বারবার তানবীরের দিকে তাকাচ্ছে। তানবীরের মরুভূমির মতো শুষ্ক হৃদয় বৃষ্টির কয়েক ফোঁটায় এতটা কোমল হবে, এটা অসম্ভব ব্যাপার। তানবীর বন্যার জীবনে প্রিয় মানুষ না হলেও কখনো অপ্রিয় মানুষ ছিল না। কারণ তানবীর যা করেছে এবং করছে সবটাই মেঘের ভালোর জন্য। মাঝে মধ্যে ভাবে বন্যার কোনো বড় ভাই থাকলে হয়তো সেও এভাবে বন্যাকে আগলে রাখতো। তাই তানবীরের প্রতি কখনোই সেভাবে বিরক্ত হয়নি। মুখে মুখে যতটা রাগ দেখায় সবটাই মেঘের জন্য। কারণ মেঘের সামনে তার ভাইকে ভালো বললেই সে রাজ্যের দুষ্টামি শুরু করে দিবে। কলেজে থাকাকালীন একদিন বান্ধবীরা মিলে আড্ডা দিচ্ছিল। কথার পিঠে কথা ওঠে, বন্যা আর মেঘ প্রাইমারি স্কুল থেকে একসাথে আছে এবং তাদের এই বন্ধুত্ব সারা জীবন অক্ষুণ্ণ রাখবে। সেখানেই এক বান্ধবী মেঘকে বলেছিল, তুই চাইলে তোদের সম্পর্কটা সারা জীবন এমন রাখতে পারবি। মেঘ জিজ্ঞেস করেছিল, কিভাবে? বন্যাকে তানবীর ভাইয়ার বউ করে তোদের বাড়িতে নিয়ে গেলে বন্যা তোর ভাবি হবে। তখন তোদের ননদ ভাবির সম্পর্কের মাঝখানে কোনোদিনও তৃতীয় পক্ষ আসতে পারবে না। সেদিন থেকে মেঘ অসংখ্যবার বন্যাকে নিজের ভাবি হওয়ার প্রস্তাব দিয়েছে। মেঘের পাগলামি ভেবে বন্যা সবসময় এ ধরনের কথা এড়িয়ে গিয়েছে। মেঘ যেন সিরিয়াস হতে না পারে তার জন্য মেঘের সামনে তানবীরের প্রতি বিরক্তি ভাব দেখায়। আজকের চা খাওয়ার ঘটনা মেঘের কানে গেলে মেঘ যে কী করবে এটা ভেবেই বন্যা শঙ্কিত হচ্ছে। বৃষ্টি কমেছে কিছুটা, বন্যারা হাঁটতে হাঁটতে অনেকটা এগিয়েছে। অথচ একটা রিক্সাও পাচ্ছে না। সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখে বন্যার বোন কল দিচ্ছে। বন্যা ব্যাগ থেকে ফোন বের করতেই তানবীরের নজর পড়ল স্ক্রিনে। হঠাৎই আনমনে হাসতে শুরু করেছে। বন্যা কল রিসিভ করে কয়েক সেকেন্ড কথা বলে সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। তানবীরকে হাসতে দেখে প্রশ্ন করল, আপনি হাসছেন কেন? তেমন কোনো কারণ নেই, এমনিতেই। মোটেই না। নিশ্চয়ই কোনো কারণ আছে, বলুন। মেঘ থেকে বৃষ্টি হয়, অতিরিক্ত বৃষ্টির কারণে বন্যা হয়। তোমরা দুই বোন আর আমার বোনের নাম মিলেই পুরো দেশ ডুবিয়ে ফেলার ক্ষমতা রাখে, এটা ভেবেই হাসছি। বন্যাও মৃদু হাসলো। তানবীর সচরাচর কম কথা বললেও বন্যার নিস্তব্ধতা দেখে আজ তানবীর নিজ থেকেই কথা বলছে। অনেকটা পথ হাঁটার পর অবশেষে একটা রিক্সা পেয়েছে। বন্যা বাসার দিকে চলে গিয়েছে, তানবীরও। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এখনও। তানবীর সন্ধ্যার পর বাসায় এসেছে। তানবীরের রুমে গল্পের আসর বসেছে। তানবীর, সাকিব, লাবিব, আদি, স্মৃতি, দিশা, মিম সবাই আছে। কিছুক্ষণ পর মালা পাকোড়া আর ঝাল ঝাল করে মুড়ি মাখিয়ে নিয়ে এসেছে। মেঘকে ডাকা মাত্রই মেঘও রুমে এসেছে। মেঘকে দেখেই সাকিব বলে উঠল, সবাই উপস্থিত আছে অথচ আবির ভাইয়া নেই, এটা কিন্তু ঠিক না। মেঘবতী, কিছু মনে না করলে আবির ভাইয়াকে একটু ডেকে নিয়ে আসবে? মালা সহসা বলল, আমি যাচ্ছি। সাকিব রাগী স্বরে ধমক দিল, আমি কি তোকে যেতে বলেছি? মেঘবতীকে বলেছি সে যাবে। মেঘকে দাঁড়িয়ে থাকতে দেখে তানবীর বলল, ভাইয়াকে বলে আয়। মেঘ মলিন হাসলো। প্রয়োজনে অপ্রয়োজনে মেঘ কোনোদিন আবিরের রুমে পা রাখেনি। মেঘ শব্দহীন পায়ে আবিরের রুমের সামনে এসে মলিন কণ্ঠে ডাকলো, আবির ভাই। নিস্তব্ধ রুম থেকে কোনো উত্তর আসে না। মেঘ ধীর পায়ে রুমের ভেতরে প্রবেশ করলো। রুমের প্রতিটা জিনিস পরিপাটি করে গুছানো। তানবীরের ঠিক বিপরীত। মেঘ বেলকনির দিকে পা বাড়িয়ে হঠাৎই থমকে দাঁড়ালো। টেবিলের উপর একটা সেরাপিস্টায় লেখা, প্রণয়ের ভেলায় ভাসিয়েছি আমায়, কুড়িয়েছি কত স্বপ্ন আমি অবেলায়। আবির ব্যালকনিতে দাঁড়িয়ে গ্রিলে হাত রেখে নিবিষ্ট চোখে আকাশের দিকে তাকিয়ে আছে। বৃষ্টি কম থাকলেও অনবরত বিদ্যুৎ চমকাচ্ছে। ম্যাক নিঃশব্দে ব্যালকনির দরজায় দাঁড়িয়ে ঠান্ডা কণ্ঠে ডাকলো, আবির ভাই। আবিরের দুর্বোধ্য দৃষ্টি অসীম দূরত্বে। নিষ্পলক চোখে তাকিয়ে থেকেই আবেগ মিশ্রিত কণ্ঠে বলল, হুম। এই হুমতে এক আকাশসম ভালোবাসা, আবেগ, অনুভূতি মিশে আছে। হৃদয়ের অন্তঃস্থল সামান্য একটা শব্দে সম্মোহিত হয়ে পড়েছে। আবির ঘাড় ঘুরিয়ে মেঘের দিকে তাকালো। মেঘও অতর্কিতে আবিরের অভিমুখে তাকালো। আবিরের শানিত দৃষ্টিতে অদৃশ্য এক টান আছে যেটা মেঘকে অদ্ভুতভাবে মোহিত করছে। মেঘের মন বলছে, মোহগর মেশানো আবিরের হুমময় শোনার জন্য তো আবিরের কানের কাছে ডাকবে। প্রত্যুত্তরে আবির শুধু একটা উত্তর দিলেই হবে। আবির ছোট করে শুধালো, কিছু বলবি? ভাইয়া আপনাকে ডাকতে পাঠিয়েছে, আসছি। মেঘ শ্বাস বন্ধ করে দ্রুত চলে যেতে নিচ্ছিল। আবির হঠাৎই মিহি কণ্ঠে ডাকলো, মেঘ।
আবিরের সুমধুর কণ্ঠে নিজের নাম শুনে মনে দমকা হাওয়া লাগলো। মেঘ আর চোখে তাকিয়ে বলল, জি। আবির শীতল চোখে মেঘকে এক পলক দেখে আকাশের দিকে তাকিয়ে প্রগাঢ় কণ্ঠে শুধালো, তোর জীবনের সব সিদ্ধান্ত কি তুই নিতে পারবি? আবিরের মুখে এমন প্রশ্ন শুনে মেঘের কপাল কুঁচকে আসে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আবিরের অভিব্যক্তি বোঝার চেষ্টা করলো, কিন্তু অন্ধকারে কিছুই বুঝতে পারল না। আবির আকস্মাৎ ঘুরল, গ্রিলে ঠেস দিয়ে দাঁড়িয়ে মেঘের দিকে তাকালো। মেঘের আতঙ্কিত মুখখানা দেখে আবির সহসা হেসে ফেলল। আবিরের হাসি দেখে মেঘ ঠোঁট বেঁকিয়ে শক্ত কণ্ঠে বলল, নিতে পারবো। আবির মলিন হেসে বলল, ঠিক আছে, সময় হলে দেখা যাবে। গল্পের আসর জমজমাট। মেঘ বসেছে মিমের পাশে। কয়েক মুহূর্ত পর আবির এসেছে। শান্ত মলিন চেহারা দেখে মেঘ সংস্রবহীন হয়ে আছে। হাস্যজ্জ্বল একটা ছেলে হঠাৎ গম্ভীর হয়ে গেলে সবার কাছে এই দৃষ্টিকটু মনে হয়। আকাশের উদারতার মতো ঝলমল করা পুলকিত হাসি তলিয়ে গেছে সমুদ্রের গভীরতায়। আবিরের চোখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। মালা কিছুটা সরে আবিরকে বসার জন্য জায়গা করে দিল, কিন্তু আবির সেখানে না বসে সাকিবকে উঠিয়ে সেখানটায় বসলো।